শিক্ষা ভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বীর মুক্তিযোদ্ধাদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। দুর্যোগে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের আবারও সুযোগ দেওয়া হবে, সংসদে জানালেন শিক্ষামন্ত্রী। ৪২ বার চুক্তি লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘে অভিযোগ জানালো ইরান। এবং ফাইনাল আগে আর্জেন্টিনাকে ৩-এ নামিয়ে র্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন। সন্ধ্যা ৭টার সংবাদে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি থেকে সরে এসে ৬ দফা দাবি নিয়ে সচিবালয়ে গিয়েছিলেন আন্দোলনরত শিক্ষার্থীদের ৬ জন প্রতিনিধি। বুধবার বিকেল 4:45টার দিকে শিক্ষা ভবনের সামনে থেকে তারা সচিবালয়ে যান আলোচনায় অংশ নিতে। এর আগে বিকেল 4টার দিকে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। পরে ৬ জন প্রতিনিধিকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়। শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে দুর্যোগের কারণে যারা পরীক্ষা দিতে পারেনি তাদের পুনঃপরীক্ষার সুযোগ, পুনঃপরীক্ষার সর্বোচ্চ নম্বর চূড়ান্ত হিসেবে গণ্য করা, ভুল প্রশ্নের পূর্ণ নম্বর প্রদান, মানসিক প্রস্তুতির জন্য সময় দিয়ে পরীক্ষা নেওয়া, প্রশ্নপত্রের ধরন পরিবর্তনের বিষয়টি মূল্যায়নে বিবেচনা করা এবং পরীক্ষা কেন্দ্রে শিক্ষকদের কঠোর আচরণ বন্ধ করা। তবে সচিবালয়ে আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধিদের দাবির তালিকায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি না থাকলেও বাইরে অবস্থানরত আন্দোলনকারীরা সেই দাবি অব্যাহত রাখেন। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ফার্মের মুরগি বলে সম্বোধনের অভিযোগে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবি সহ নানা দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। পরীক্ষা শেষে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আসার খবর আগে থেকে রাজধানীর শিক্ষা ভবন মোড়ে অবস্থান নেয় পুলিশ। এ সময় শিক্ষার্থীদের সচিবালয়ে অভিমুখের যাত্রা আটকে দিতে পুলিশকে ব্যারিকেডের শিকল পেঁচিয়ে তালাবদ্ধ করতে দেখা যায়। বৃহস্পতিবার বিকেল 3:30টার দিকে রাজধানীর শিক্ষা ভবন মোড়ে এমন চিত্র দেখা গেছে। এ সময় ব্যারিকেডের পেছনে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও জল কামান থাকতেও দেখা গেছে। বিকেল 3:50 শিক্ষার্থীরা এসে ব্যারিকেডের সামনে অবস্থান নেন। তবে ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা ও কোনো স্লোগান দিতে দেখা যায়নি। এর আগে 3 দফা দাবিতে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে প্রায় আধা ঘন্টা অবস্থান ও সড়ক অবরোধের পর সচিবালয়ের উদ্দেশ্যে লং মার্চ শুরু করেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার বিকাল 3:05 তারা সায়েন্স ল্যাব এলাকা ছেড়ে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হন। শিক্ষার্থীরা সড়ক ছেড়ে যাওয়ার পর সায়েন্স ল্যাব মোড় দিয়ে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। অন্যদিকে শিক্ষার্থীদের লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণার প্রেক্ষিতে সতর্কতা স্বরূপ রাজধানীর নীলক্ষেত মোড়ে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়েছেন পুলিশের 50 জনের অধিক সদস্য। বুধবার দুপুরে ওই এলাকায় এমন চিত্র দেখা যায়। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখেও বুধবার দেশের 59 জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা শেষে আজ ঢাকা সহ সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। ঢাকার শিক্ষার্থীরা কয়েকটি স্পটে জড়ো হয়ে সেখান থেকে লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি করার ঘোষণা দিয়েছেন। তারা ঢাকার উত্তরার বিএনএস সেন্টারের সামনে, শাহবাগ, সায়েন্স ল্যাব ও মগবাজার এলাকায় অবস্থান নেবেন। পরে লং মার্চ শুরু করবেন বলে জানিয়েছেন। শিক্ষার্থীদের লং মার্চ কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পরীক্ষা হল থেকে সরাসরি রাজপথে নেমেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। প্রশ্নপত্রের ভুল, অভিন্ন প্রশ্নপত্র চালু, রুটিনে কম বিরতি, বৃষ্টি বন্যার মধ্যেও পরীক্ষা গ্রহণ এবং শিক্ষামন্ত্রীর মন্তব্য সব মিলিয়ে জমে থাকা ক্ষোভ দেশ জুড়ে বিক্ষোভে রূপ নিয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পরীক্ষা স্থগিত ও ক্ষমা চাইলেও আন্দোলন থামেনি। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন এই সংকটের পেছনে রয়েছে শিক্ষা ব্যবস্থার বেশ কয়েকটি নীতিগত সিদ্ধান্ত। বিস্তারিত জাগোটেস রিপোর্টে। পরীক্ষার হল থেকে সরাসরি রাজপথে, প্রশ্নপত্র নিয়ে অসন্তোষ, সময়সূচির চাপ, বৃষ্টি বন্যার মধ্যেও পরীক্ষা এবং শিক্ষামন্ত্রীর মন্তব্য সব মিলিয়ে জমে থাকা ক্ষোভই রূপ নিয়েছে দেশ জুড়ে বিক্ষোভে। এই বিক্ষোভে নড়ে চড়ে বসে সরকারও।
প্রধানমন্ত্রী খোদ শিক্ষামন্ত্রীকে ডেকে বৈঠক করেছেন। সেখান থেকে বেরিয়ে সোমবারের পরীক্ষা বাতিল করে নতুন করে নেয়ার কথা জানান শিক্ষামন্ত্রী। একই সঙ্গে তিনি সংসদে নিঃশর্তভাবে ক্ষমাও চেয়েছেন। তারপরও থামেনি আন্দোলনকারীরা। প্রশ্ন উঠেছে, কেন এত ক্ষুব্ধ পরীক্ষার্থীরা? শিক্ষা সংশ্লিষ্টদের মতে শুধু দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরীক্ষা বা শিক্ষামন্ত্রীর মন্তব্য নয়, ক্ষোভের পেছনে রয়েছে আরও কয়েকটি কারণ। এর মধ্যে অন্যতম, পরীক্ষার মাত্র ১.৫-২ মাস আগে সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র চালুর সিদ্ধান্ত। শিক্ষার্থীদের অভিযোগ, নতুন পদ্ধতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত সময় তারা পাননি। এর সঙ্গে পদার্থবিজ্ঞানের পরীক্ষায় ২০ নম্বরের ২টি ভুল প্রশ্ন, বাংলা ও আইসিটি বিষয়ের তুলনামূলক কঠিন প্রশ্নপত্র এবং রুটিনে কম বিরতিও তাদের উদ্বেগ আরও বাড়িয়েছে। শিক্ষকদের মতে, অভিন্ন প্রশ্নপত্র রুটিনে বিরতি না রাখার সিদ্ধান্তে আগে থেকে ক্ষুব্ধ ছিল পরীক্ষার্থীরা। ১৩ জুলাই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা নেয় এবং সেদিনই পদার্থবিজ্ঞানে ভুল প্রশ্নে ক্ষোভ রীতিমতো বিস্ফোরণ ঘটেছে। তাতে ঘি ঢেলেছে মন্ত্রীর বিরূপ মন্তব্য। সব ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে দুর্যোগের দিনে কেন্দ্রে যেতে ভোগান্তির চিত্র। বিশ্লেষকদের মতে, পরীক্ষাকে শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বানিয়ে ফেলায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাদের মতে, সব বোর্ডে একই প্রশ্নপত্র সহ যেসব সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়েছে তাতে শিক্ষার উন্নতি হয় না, বরং বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরীক্ষার আয়োজন ও প্রশ্নপত্র মূল্যায়ন সহ মূল্যায়ন পদ্ধতিতে আমূল পরিবর্তন আনলে পরীক্ষা ঘিরে প্রতিবছর এমন বিশৃঙ্খলা এবং অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে না বলে মত তাদের। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে শহীদ ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের একটি নির্ভুল এবং গ্রহণযোগ্য তালিকা প্রণয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের শনাক্ত করে তালিকা থেকে বাদ দেওয়ার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে পিরোজপুর ৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলালের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মহান মুক্তিযুদ্ধের সময় অগণিত মানুষ গণহত্যার শিকার হয়েছেন, কিন্তু আনফরচুনেট বিষয় হচ্ছে দেশ স্বাধীনের পরে যাদের দায়িত্ব ছিল একটি নিরপেক্ষ পূর্ণাঙ্গ তালিকা তৈরি করার, মুক্তিযুদ্ধে কারা শহীদ হয়েছেন, এই সঠিক এবং পূর্ণাঙ্গ তালিকাটা তারা সেই সময় তৈরি করেনি, বরং এটিকে তালিকা তৈরি করতে গিয়ে সেখানে তারা রাজনীতি টেনে নিয়ে এসেছিল। অথচ এই মানুষগুলোর আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছিলাম আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে নিবিড় গবেষণার ভিত্তিতে মুক্তিযুদ্ধের শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করেছে। উক্ত অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য এরই ভিতর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ গ্রহণও করেছে। এদিকে সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি দেশকে আরো সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান। পাশাপাশি শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন। বিভিন্ন স্কুলের ছোট ছোট বন্ধু তোমরা যারা আছো, তোমাদেরকে আমি বলবো যে তোমরা চেষ্টা করবে প্রত্যেক বছর একটা গাছ লাগানোর জন্য। সেটি তোমার স্কুলে হোক, সেটি তোমার বাসার আশেপাশে হোক, যেখানে যেখানে মনে করবে একটি গাছ রোপণ করা যাবে, তোমাদের সকলের কাছে আমার অনুরোধ একটি করে গাছ রোপণ করবে। এবং ওই গাছটি কি গাছ, ওই গাছটি কতদিন বাঁচে, ওই গাছটি কত পরিমাণ অক্সিজেন প্রডিউস করে, ওই গাছটি মানুষের কি কি উপকারে লাগে, এবং এই বিষয়গুলো তোমরা বিভিন্ন ইন্টারনেট ঘেটে বিভিন্ন ভাবে তোমরা রিসার্চ করবে। তাহলে প্রতি বছর তুমি একটি গাছ সম্পর্কে জানতে পারবে। ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় যারা অংশ নিতে পারেননি তাদের জন্য বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। এছাড়া পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় ভুল প্রশ্ন থাকায় পরীক্ষার্থীদের ওই 2 প্রশ্নে পূর্ণ নম্বর দেওয়া হবে। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে 300 বিধিতে দেয়া এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন এসব কথা জানান। সারা দেশে চলমান এসএসসি ও সমমান পরীক্ষা 2026-এ সারা দেশে 2697টি পরীক্ষা কেন্দ্র রয়েছে।
12,70,583 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। সম্প্রতি ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনস্থ 5টি জেলা তথা চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবনে অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বাইরেও ঢাকা সহ দেশের কিছু কিছু জেলায় বিচ্ছিন্নভাবে কিছু পরীক্ষার্থী বৈরী আবহাওয়া ও বহুবিধ কারণে নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। মাননীয় স্পিকার, প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের ব্যাপারে সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। তিনি বলেন, এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক পত্র পাঠানো হয়েছে। দেশে ফিরিয়ে এনেই তাকে গ্রেফতার করা হবে এবং আদালতের রায় কার্যকর করা হবে। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত গণ অভ্যুত্থানের বাক বদলে দিন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফেসিবাদী দূষর মন্ত্রী, এমপি যারা বিভিন্ন সরকারি কর্মকর্তা ফেসিবাদের দূষর ছিল, তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমরা ইন্টারপোলের মাধ্যমে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করিয়েছি। সেই প্রেক্ষিতেই বেনজির আহমদকে গ্রেফতার করা হয়েছে। আশা করি খুব শিগগিরই তাকে ফিরিয়ে আনতে পারবো এবং বিচারের মুখোমুখি করতে পারবো। আমরা চাই সবাই ন্যায় বিচার পাক। যারা গণহত্যায় জড়িত ছিল, যারা এই দেশের সাধারণ মুক্তিকামী মানুষের উপরে পাক হানাদার বাহিনীর মতো আক্রমণ করে গণহত্যা চালিয়েছে, তাদেরও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। তাদেরকে আমরা বিচারের মুখোমুখি করব। আইসিটি অ্যাক্টে পরিবর্তন আনা হয়েছে এবং সন্ত্রাস বিরোধী আইনে পরিবর্তন আনা হয়েছে। আওয়ামী লীগকে দল হিসাবে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যাবে। তদন্ত পরিচালনা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে বিচারের মুখোমুখি করা যাবে। বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 47-এ সেটা বলা আছে, ব্যক্তি এবং সংগঠন উভয়েরই বিচার করা যাবে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে। কোটা সংস্কার আন্দোলনের ইতিহাসে 15 জুলাই এক মোড় ঘোরানো দিন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়ার সংঘর্ষ দ্রুত ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। হামলা, পাল্টা হামলা আর শত শত শিক্ষার্থীর আহত হওয়ার সেই দিনই আন্দোলনকে নতুন মাত্রা দেয়। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। 2024 সালের 15 জুলাই কোটা সংস্কার আন্দোলনের ইতিহাসে দিনটি শুধু সংঘর্ষের নয়, বরং এক মোড় ঘোরানো অধ্যায়ের নাম। আগের দিন আন্দোলনকারীদের নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। রাতভর তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগানে মুখর ক্যাম্পাস যেন তার পরদিন আরও বড় বিস্ফোরণের অপেক্ষায় ছিল। সকাল গড়াতেই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে হাজারো শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। বিকেলে মিছিল হলপাড়া এলাকায় পৌঁছালে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে শুরু হয় সংঘর্ষ। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী সংঘর্ষ দ্রুত সহিংস রূপ নেয়। রড, হকস্টিক ও ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। ক্যাম্পাস জুড়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। প্রাণ বাঁচাতে ছুটতে থাকা শিক্ষার্থীদের অনেকেই বিশ্ববিদ্যালয়ের বাসে আশ্রয় নিলেও সেখানেও হামলার অভিযোগ ওঠে। দিন শেষে হিসাব ছিল ভয়াবহ। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী সারা দেশে 4 শতাধিক শিক্ষার্থী আহত হন। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আহত হন প্রায় 300 জন। আহতদের অধিকাংশকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে অভিযোগ ওঠে, হাসপাতালেও আহত শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। সেখানে ককটেল বিস্ফোরণ ও আতঙ্কে চিকিৎসা পরিবেশও অস্থির হয়ে পড়ে। ঢাকার বাইরেও একই চিত্র দেখা যায়। জাহাঙ্গীরনগর, জগন্নাথ, চট্টগ্রাম, রাজশাহী, যশোর সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে সংঘর্ষ, হামলা ও আহত হওয়ার খবর আসে। অন্যদিকে রাজধানীর বিভিন্ন সড়কে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি পালন করেন। এসব ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি বৈঠক করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের উদ্যোগ নেয়। কিন্তু ততক্ষণে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিয়েছে।
যে হামলার মাধ্যমে আন্দোলন থামিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল সেটি উল্টো দেশ জুড়ে ক্ষোভকে আরও তীব্র করে তোলে। 15 জুলাইয়ের রক্তাক্ত সংঘর্ষের পর আন্দোলন শুধু কোটা সংস্কারের দাবিতে সীমাবদ্ধ থাকেনি, তা পরিণত হয় বৃহত্তর রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধের এক নতুন অধ্যায়। ইতিহাসের পাতায় তাই 15 জুলাই আজও স্মরণীয় একটি দিন, যা আন্দোলনের গতিপথই বদলে দিয়েছিল। নিউজ ডেস্ক, জাগো নিউজ। শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে আজও দ্বিতীয় দিনের মতো ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে সাভারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বুধবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের পাকিজা মোড়ে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন তারা। এ সময় পুলিশ বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আন্দোলনকারীদের দাবি, দ্রুত সময়ের মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ না করলে তাদের আন্দোলন অব্যাহত রাখবেন। পাকিজা মোড়ে অবস্থানরত শিক্ষার্থী আসিফ জানান, শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের নিয়ে মারাত্মক ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন, যা সবার দৃষ্টিগোচর হয়েছে। আমরা এই মন্তব্যের নিন্দা জানাই। একই সঙ্গে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি জানাই। আমেনা নামে অপর এক শিক্ষার্থী বলেন, শিক্ষামন্ত্রী হয়ে সন্তান তুলো শিক্ষার্থীদের নিয়ে তিনি যে ভাষা প্রয়োগ করেছেন তা অত্যন্ত দুঃখজনক ও লজ্জার। কাজেই তিনি মন্ত্রী পরিষদে থাকার যোগ্যতা হারিয়েছেন। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাওগাতুল আলম বলেন, শিক্ষার্থীরা বেলা 2টার পর মহাসড়কে নেমে এসেছেন। তাদের সঙ্গে কথা বলে সড়ক থেকে তুলে দেওয়ার চেষ্টা করছি। এদিকে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার দুপুরে পরীক্ষা শেষে শহরের উত্তর তেমোহনী এলাকার একটি গ্যাস পাম্প সংলগ্ন স্থানে তারা এই কর্মসূচি পালন করেন। বিক্ষোভে লক্ষ্মীপুর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, দালাল বাজার ডিগ্রি কলেজ, লক্ষ্মীপুর ভিক্টোরি কলেজ ও অক্সফোর্ড কলেজের অর্ধশতাধিক পরীক্ষার্থী অংশ নেন। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। আন্দোলনকারীদের বক্তব্য, তারা শিক্ষার্থী বান্ধব শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দেন এমন একজন শিক্ষামন্ত্রী চান। বর্তমান শিক্ষামন্ত্রীকে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোরও দাবি জানান তারা। পরীক্ষা শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। ময়মনসিংহের ভালুকায় দলিল লেখক আবু জাকারিয়া মিন্টু হত্যা মামলায় 2 আসামিকে মৃত্যুদণ্ড এবং 10 জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এর রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের একজন রায় ঘোষণার সময় পলাতক ছিলেন। আদালত তাদের অর্থদণ্ডও দিয়েছেন। মামলার তথ্য অনুযায়ী 2013 সালে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভালুকায় নিজ পৈতৃক সম্পত্তি দেখতে গেলে দলিল লেখক আবু জাকারিয়া মিন্টুকে কুপিয়ে হত্যা করা হয়। পরে নিহতের স্ত্রী হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় 18 জন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণ পর্যালোচনা শেষে প্রায় 13 বছর পর এর রায় দেন আদালত। রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ ও নিহতের পরিবার। তবে আসামি পক্ষের স্বজনরা উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশে বায়ু দূষণ ভয়াবহ জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে। সূক্ষ্ম ধূলিকণা বা PM 2.5 দূষণের কারণে দেশে প্রতি বছর প্রায় 88,240 জনের অকাল মৃত্যু হচ্ছে। একই সঙ্গে বছরে প্রায় 23 বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় 2,80,000 কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে বলে জানিয়েছে এক গবেষণা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের গবেষণায় দেশের 6টি প্রধান শহরের বায়ু দূষণের স্বাস্থ্য ও অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। গবেষণায় দেখা গেছে সবচেয়ে বেশি অকাল মৃত্যু ঘটছে ঢাকায়। এছাড়া হৃদরোগ, শ্বাসতন্ত্রের রোগ ও ফুসফুসের ক্যান্সারের মৃত্যুর বড় একটি কারণও বায়ু দূষণ। গবেষকদের মতে এই ক্ষতির পরিমাণ দেশের মোট জিডিপির প্রায় 5%। তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা বাস্তবায়ন, দূষণ নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা প্রণয়ন এবং নগরাঞ্চলের সমন্বিত বায়ুমান ব্যবস্থাপনা জোরদারের সুপারিশ করেছেন। বাংলাদেশে বায়ু দূষণের পরিস্থিতি কেমন, এর উপরে আমার একটা দীর্ঘ গবেষণা, এর একটা গবেষণার উপরে আমাদের রিসেন্টলি একটা পেপার পাবলিশ হয়েছে। সেটারই একটা রেজাল্ট আমরা আজ আপনাদের মধ্যে দিয়ে আমাদের বাংলাদেশের জনগণকে জানাতে চাচ্ছি। বায়ু দূষণে প্রতিদিন শহরে প্রাণ হারাচ্ছেন প্রায় 242 জন এবং বছরে 88,000 জন অকাল মৃত্যু হচ্ছে বায়ু দূষণের কারণে, যার প্রায় ইকোনমিক ভ্যালু 23 বিলিয়ন ডলার আমাদের ক্ষতি হচ্ছে। সেটি আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ ইনফরমেটিক্স বিভাগের একটি গবেষণা।
বাংলাদেশে বায়ু দূষণ দিন দিন ভয়াবহ জনস্বাস্থ্য সংকটে পরিণত হচ্ছে, বিশেষ করে সূক্ষ্ম ধূলিকণা, পার্টিকুলেট ম্যাটার PM 2.5 এর দূষণের কারণে প্রতি বছর হাজার হাজার মানুষ হৃদরোগ, স্ট্রোক, দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ এবং ফুসফুসের ক্যান্সার এর মতো অসংক্রামক রোগে অকাল মৃত্যুর শিকার হচ্ছে। একই সঙ্গে কর্মক্ষম জনশক্তি হারানো, উৎপাদনশীলতা কমে যাওয়া এবং অকাল মৃত্যুর কারণে দেশের অর্থনীতিতেও প্রতি বছর ব্যাপক Mr. Noodle, amazing taste. জানাবো আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা। ইরানে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর দাবি, বাহরাইন ও জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় সমন্বিত হামলা চালানো হয়েছে। বুধবার সকালে চালানো এই দমনপীড়নমূলক ও বিধ্বংসী হামলায় মার্কিন সামরিক বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তেহরান। এই হামলার পরপরই IRGC জর্ডান ও কুয়েতের জনগণকে তাদের দেশে মার্কিন সামরিক উপস্থিতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে, যা সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে এক চরম যুদ্ধাবস্থা তৈরি করেছে। বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর ও জর্ডানের মার্কিন বিমান ঘাঁটিতে একযোগে ভয়াবহ হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। বুধবার সকালে চালানো এই দমনপীড়নমূলক ও বিধ্বংসী হামলায় মার্কিন সামরিক বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তেহরান। এই হামলার পরপরই IRGC জর্ডান ও কুয়েতের জনগণকে তাদের দেশে মার্কিন সামরিক উপস্থিতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে, যা সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে এক চরম যুদ্ধাবস্থা তৈরি করেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর দাবি অনুযায়ী বুধবার সকালে বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে এক শক্তিশালী হামলা চালানো হয়। এতে ওই ঘাঁটির প্রধান কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, নেভাল সাপোর্ট ম্যানেজমেন্ট সেন্টার, বিশাল সামরিক গুদাম ও জ্বালানি ট্যাঙ্কগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। IRGC এই হামলাকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের একটি ক্রাশিং রেসপন্স বা চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার মতো দাঁত ভাঙা জবাব হিসেবে অভিহিত করেছে। বাহরাইনের পাশাপাশি জর্ডানের আজরাক এলাকায় অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতেও ইরান বড় ধরনের হামলা চালিয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী তাদের বিশেষ সামরিক অভিযান নাসর 2 এর 6ষ্ঠ পর্বের অংশ হিসেবে এই হামলা পরিচালনা করে। IRGC এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে তাদের নিখুঁত হামলায় আজরাক বিমান ঘাঁটিতে থাকা মার্কিন F-15, F-16 ও অত্যাধুনিক F-35 ফাইটার জেটের একাধিক শেল্টার বা আশ্রয়স্থল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এর পাশাপাশি ঘাঁটিতে মোতায়েন থাকা বেশ কয়েকটি মার্কিন MQ-9 ড্রোনও গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে। এই ধারাবাহিক ও নজিরবিহীন হামলার পর ইরানের বিপ্লবী গার্ড বাহিনী মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশের সাধারণ জনগণের প্রতি সরাসরি বার্তা পাঠিয়েছে। জর্ডানের জনগণের উদ্দেশ্যে দেয়া এক বিবৃতিতে IRGC তাদের দেশ থেকে মার্কিন সামরিক উপস্থিতি চিরতরে অবসান ঘটানোর আহ্বান জানায়। ইরান স্পষ্ট করে বলেছে, জর্ডানের সাধারণ মানুষের উচিত হবে না এই পবিত্র ভূমিকে অন্য কোনো মুসলিম দেশের ওপর হামলার প্ল্যাটফর্ম বা উৎক্ষেপণ বিন্দু হিসেবে মার্কিন বাহিনীকে ব্যবহার করতে দেয়া। জর্ডানের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে তারা বলে, মার্কিন সেনাদের বহিষ্কার করতে এবং সে দেশে থাকা আমেরিকার সমস্ত স্থাপনাকে লক্ষ্যবস্তু বানাতে প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করা উচিত। একই ধরনের উস্কানিমূলক ও জোরালো বার্তা পাঠানো হয়েছে কুয়েতের জনগণের কাছেও। কুয়েতের শ্রদ্ধেয় ও উদার জনগণের উদ্দেশ্যে দেয়া এক বিশেষ বিবৃতিতে IRGC কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালানোর দায় স্বীকার করেছে। কুয়েতের নাগরিকদের প্রতি মার্কিন সব অবকাঠামোয় আঘাত হানার অনুরোধ জানিয়ে ইরান বলেছে, মার্কিন দখলদারদের ঘাঁটি থেকে ইসলামী ভূমিকে মুক্ত বা স্বাধীন করার এখনই উপযুক্ত সময়। যুদ্ধবিরতি চুক্তি পদ্ধতিগতভাবে লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘে আনুষ্ঠানিক অভিযোগ করেছে ইরান। চুক্তি ভঙ্গের 42টি ঘটনার বিস্তারিত তুলে ধরে নিরাপত্তা পরিষদের কাছে ওয়াশিংটনের বিরুদ্ধে কার্যকর ও সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে তেহরান।
জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদকে দেয়া এক চিঠিতে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাবানি দাবি করেন, যুক্তরাষ্ট্র আগ্রাসনের শিকার নয়, বরং আগ্রাসী পক্ষ। অভিযোগে বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর থেকেই যুক্তরাষ্ট্র সামরিক হামলা, নতুন নিষেধাজ্ঞা, ইরানি তেল রপ্তানিতে বাধা এবং হরমুজ প্রণালী সংক্রান্ত সমঝোতা লঙ্ঘন করে আসছে। ইরানের দাবি, এসব পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। একই সঙ্গে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান ঠেকাতে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেছে তেহরান। নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তারও সমালোচনা করেছে তেহরান। ভারতের পাটের চেয়ে বাংলাদেশে উৎপাদিত পাটের গুণগত মান অনেক উন্নত বলে মন্তব্য করেছেন ভারতের কৃষি ও কৃষি কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মঙ্গলবার পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুরের সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালাইড ফাইবার্স পরিদর্শনকালে এই মন্তব্য করেন তিনি। পশ্চিমবঙ্গ সফরে এসে মন্ত্রী রাজ্যের বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ও জমিতে উৎপাদিত পাটের মান খতিয়ে দেখেন। তাছাড়া কৃষকদের সঙ্গে দেখা করে তাদের বিভিন্ন সমস্যার কথাও শোনেন। এ সময় মন্ত্রী পাটের উপযুক্ত দাম না পাওয়া নিয়েও কৃষকদের সঙ্গে কথা বলেন। পাটের উপযুক্ত মূল্য কিভাবে পাওয়া যাবে সেই বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। वो बताते हैं, जो मेरी जानकारी है कि वहाँ बहता पानी ज्यादा है, तो बहते पानी में अगर उसको रखते हैं, सड़ाते हैं, तो क्वालिटी ज्यादा बेहतर होती है, लेकिन मशीनों से निकालेंगे तो क्वालिटी बेहतर हो जाएगी। मेरी এবারে খেলার খবর। বিশ্বকাপ ট্রফি নয়, হাতে একটি সংরক্ষিত র্যাকুনের মূর্তি নিয়ে দেশে ফিরেছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। র্যাকুনটির হাতে আবার হুইস্কির বোতল। বিমানবন্দরে তার এই ব্যতিক্রমধর্মী উপস্থিতির ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্সের পরও ট্রফি হাতছাড়া হলেও অদ্ভুত এই স্মারক কিনে আবার ওর শিরোনামে উঠে এসেছেন হালান্ড। বিস্তারিত জাগোডেস রিপোর্টে। বিশ্বকাপ ট্রফি জেতার স্বপ্ন ছিল, কিন্তু দেশে ফিরলেন হাতে ট্রফি নয়, একটি মৃত র্যাকুনের সংরক্ষিত মূর্তি, তাও আবার তার হাতে ধরা হুইস্কির বোতল। বিমানবন্দরে আর্লিং হালান্ডের এই ছবি প্রকাশ হতেই শুরু হয়েছে তুমুল আলোচনা। প্রশ্ন একটাই, কেন এমন অদ্ভুত স্মারক কিনলেন বিশ্বের অন্যতম সেরা এই স্ট্রাইকার? বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন আর্লিং হালান্ড। 5 ম্যাচে করেছেন 7 গোল, ছিলেন টুর্নামেন্টের অন্যতম সেরা পারফর্মার। তবে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে 2-1 গোলে হেরে শেষ হয়ে যায় নরওয়ের বিশ্বকাপ অভিযান। ট্রফির স্বপ্ন ভেঙে গেলেও আলোচনার কেন্দ্রবিন্দু থেকে সরে যাননি তিনি। বিশ্বকাপ চলাকালীন যুক্তরাষ্ট্রের ডালাসে ঘুরতে গিয়ে স্থানীয় জনপ্রিয় ওয়েস্টার্ন সামগ্রীর দোকান ওয়াইল্ড বিলসে কেনাকাটা করেন হালান্ড। কাউবয় টুপি, বুট, বেল্টের অলংকার সবই ছিল তার কেনাকাটার তালিকায়। এমনকি একটি টি শার্টও কেনেন, যেখানে লেখা ছিল, ইউ ক্যান অল কিস মাই ডালাস। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার কেনা হুইস্কি র্যাক। সংরক্ষিত একটি র্যাকুনের হাতে রয়েছে একটি হুইস্কির বোতল। সংগ্রহযোগ্য এই স্মারকটির দাম প্রায় 560 পাউন্ড। নরওয়েতে ফেরার সময় বিমানবন্দরে সেই র্যাকুনটি হাতে নিয়ে দেখা যায় হালান্ডকে। ছবিটি প্রকাশের পর মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভক্তদের মন্তব্য ছিল দারুণ মজার। একজন লিখেছেন, প্রতিবার হালান্ডকে দেখলে তাকে আরো একটু বেশি ভালো লাগে। আরেকজন বলেন, ম্যানচেস্টার সিটিতে তাকে খেলতে দেখেছি, কিন্তু বিশ্বকাপে এসে তার ব্যক্তিত্বের আরো নতুন দিক দেখলাম। একজন মার্কিন সমর্থকের মন্তব্য, একজন আমেরিকান হিসেবে এটি আমাকে ভীষণ গর্বিত করেছে। অবশ্য হালান্ডের ব্যতিক্রমী জীবনযাপন নতুন কিছু নয়। তিনি কাঁচা গরুর দুধ পান করেন, নিয়মিত কলিজা, হৃৎপিণ্ড, কিডনির মতো পুষ্টিকর অঙ্গ মাংস খান। প্রতিদিন প্রায় 1000 সিট আপ করেন, বরফ স্নান ও সাউনা নেন। এমনকি ভালোভাবে নাক দিয়ে শ্বাস নেওয়ার জন্য ঘুমানোর সময় মুখ টেপ দিয়েও বন্ধ রাখেন। বিশ্বকাপ ট্রফি জিততে পারেননি, কিন্তু এক অদ্ভুত র্যাকুনকে সঙ্গী করে আবারও প্রমাণ করলেন আর্লিং হালান্ড শুধু গোলের জন্যই নয়, তার ব্যতিক্রমী ব্যক্তিত্বের কারণেও সবসময় আলোচনায় থাকেন। নিউজ ডেস্ক, জাগো নিউজ। পুরো বিশ্বকাপে গোলের পর গোল করে অপ্রতিরোধ্য ছিলেন কিলিয়ান এমবাপ্পে। মনে হচ্ছিল এবার হয়তো ট্রফিটা উঠবে তার হাতেই।
কিন্তু সেমিফাইনালে এসে আবারও সামনে দাঁড়ালেন লামিন ইয়ামাল। স্পেনের জার্সিতে দুর্দান্ত নৈপুণ্যে ফ্রান্সকে বিদায় করে ফাইনালে তুলে দেন তিনি। বড় নকআউট ম্যাচে এমবাপ্পের বিপক্ষে ইয়ামালের আধিপত্যের ধারাবাহিকতায় যোগ হলো আরও একটি স্মরণীয় অধ্যায়। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। পুরো বিশ্বকাপ জুড়েই ছিল ফ্রান্সের দাপট। একের পর এক জয়, দুর্দান্ত আক্রমণ আর গোল বন্যায় প্রতিপক্ষকে উড়িয়ে দিচ্ছিল দিদিয়ের দেশমের দল। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন কিলিয়ান এমবাপ্পে। গোলের পর গোল করে বিশ্বকাপ ইতিহাসে লিওনেল মেসির গোল সংখ্যাকেও ছুঁয়ে ফেলার পথে ছিলেন এই ফরাসি তারকা। একটা সময় তো মনেই হচ্ছিল যে এই ফ্রান্সকে থামাবে কে। উত্তরটা মিলল সেমিফাইনালের মঞ্চে। প্রতিপক্ষ স্পেন আর তাদের সবচেয়ে বড় অস্ত্র লামিন ইয়ামাল। শুরু থেকেই নিজের গতি, ড্রিবলিং আর সৃষ্টিশীল ফুটবলের ফরাসি রক্ষণকে ব্যস্ত রাখেন বার্সেলোনার এই বিস্ময় বালক। ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে শেষ পর্যন্ত স্পেনকে ফাইনালে তুলে দেন ইয়ামালরাই। এমবাপ্পে নিজের সামর্থ্যের সবটুকু দিয়েও পারেননি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে। স্পেনের সংগঠিত রক্ষণ আর ইয়ামালের অনুপ্রেরণায় ফ্রান্সের স্বপ্ন থেমে যায় সেমিফাইনালেই। যে এমবাপ্পেকে পুরো টুর্নামেন্টে কোনো দলই কার্যকরভাবে থামাতে পারেনি, শেষ পর্যন্ত তাকেই থামিয়ে দিল স্পেন। এটাই অবশ্য প্রথম নয়। বড় মঞ্চে ইয়ামালের সামনে পড়ে আগেও হতাশ হতে হয়েছে এমবাপ্পেকে। জাতীয় দল হোক কিংবা ক্লাব ফুটবল, নকআউট লড়াইয়ে দুজনের দেখা হলেই যেন শেষ হাসিটা হাসেন ইয়ামাল। 2024 ইউরোর সেমিফাইনালে ফ্রান্সকে বিদায় করেছিল স্পেন। সেবারও ইয়ামালের কাছেই থমকে গিয়েছিলেন এমবাপ্পে। এরপর 2025 নেশনস লিগের সেমিফাইনাল, স্প্যানিশ সুপার কোপা ফাইনাল ও কোপা দেল রে ফাইনাল, প্রতিবারই ইয়ামালের দলের কাছে হারতে হয়েছে এমবাপ্পের দলকে। 2026 বিশ্বকাপের সেমিফাইনালেও বদলালো না সেই গল্প। ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে স্পেনকে ফাইনালে তোলার পথে আবারও এমবাপ্পের দলকে হতাশ করেন ইয়ামাল। ফলে বড় নকআউট ম্যাচে এমবাপ্পের বিপক্ষে নিজের আধিপত্য আরও একবার প্রমাণ করলেন স্পেনের এই তরুণ তারকা। বয়স মাত্র 19, অথচ এরই মধ্যে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চগুলোতে নিজেকে প্রমাণ করে চলেছেন লামিন ইয়ামাল। ভবিষ্যতের অন্যতম সেরা তারকা হওয়ার আভাসই দিচ্ছেন এই স্প্যানিশ উইঙ্গার। এখন দেখার বিষয় এই দুর্দান্ত ধারাবাহিকতা ঠিক কতদিন ধরে রাখতে পারেন তিনি। নিউজ ডেস্ক, জাগো নিউজ। 2026 বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করার পুরস্কার পেতে শুরু করেছেন স্পেন। ফ্রান্সের বিপক্ষে আসরের প্রথম সেমিফাইনালে 2-0 গোলে জিতে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে লুইস দে লা ফুয়েন্তের দল। সেমিফাইনালে ওঠার পর 15 জুলাইয়ের লাইভ ফিফা র্যাঙ্কিংয়ে এক লাফের শীর্ষে উঠে এসেছে তারা। ফুটবল পরিসংখ্যান ভিত্তিক প্ল্যাটফর্ম ফুটবল মিটস ডেটার প্রকাশিত সর্বশেষ হিসাব অনুযায়ী স্পেনের বর্তমান রেটিং 1965, যা আগের তুলনায় 30.8 পয়েন্ট বেশি। এই লাইভ র্যাঙ্কিং অনুযায়ী দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স আর তৃতীয় স্থানে আর্জেন্টিনা। অর্থাৎ স্পেন, ফ্রান্স ও আর্জেন্টিনার মধ্যে ব্যবধান এখন খুবই কম। ফলে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো শেষ না হওয়া পর্যন্ত শীর্ষস্থান বদলে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড, এরপর যথাক্রমে ব্রাজিল, মরক্কো, পর্তুগাল, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও ইতালি। এটি বিশ্বকাপের চলমান ফলাফলের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে হিসাব করা লাইভ র্যাঙ্কিং। টুর্নামেন্ট শেষ হওয়ার পর ফিফা আনুষ্ঠানিকভাবে নতুন র্যাঙ্কিং প্রকাশ করবে। বর্তমানে স্পেনের ধারাবাহিক জয় এবং বড় ম্যাচে সফলতার কারণেই তারা সাময়িকভাবে বিশ্বের 1 নম্বর দলের অবস্থানে উঠে এসেছে। 2007 সালে ইউনিসেফের একটি ফটোশুটে কোলে নিয়েছিলেন 5 মাসের এক শিশুকে। প্রায় 2 দশক পর সেই শিশুই স্পেনের তারকা লামিন ইয়ামাল। এখন বিশ্বকাপের নাটকীয় সমীকরণ, আর্জেন্টিনা যদি ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে তাহলে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবেন লিওনেল মেসি ও ইয়ামাল। সময়ের এই অসাধারণ কাকতালীয় ঘটনা ঘিরে ফুটবল বিশ্বে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ভাবুন তো, 2007 সালে লিওনেল মেসি কোলে নিয়েছিলেন মাত্র 5 মাসের এক শিশুকে। তখন কেউ জানতো না একদিন সেই শিশুই বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকাদের একজন হয়ে উঠবে। আর আজ যদি আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে তাহলে মেসির সামনে দাঁড়াবে সেই শিশুই লামিন ইয়ামাল। 2007 সালের ডিসেম্বর বার্সেলোনায় ইউনিসেফের একটি দাতব্য ফটোশুট। তরুণ লিওনেল মেসির কোলে তুলে দেওয়া হয় 5 মাসের এক শিশুকে। ক্যামেরায় বন্দী হয় একটি সাধারণ মুহূর্ত, কিন্তু তখন কেউ জানতো না সেই শিশুটির নাম লামিন ইয়ামাল। প্রায়
প্রায় 2 দশক পর ছবিটি ভাইরাল হয়, কারণ সেই শিশুই এখন স্পেনের সবচেয়ে আলোচিত ফুটবলারদের একজন। বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করে স্পেনকে তুলেছেন ফাইনালে, আর এখন পুরো গল্পের সবচেয়ে নাটকীয় অংশের অপেক্ষা। আজ রাতে যদি লিওনেল মেসির আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে, তাহলে বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবেন মেসি এবং ইয়ামাল। অর্থাৎ যাকে একদিন নিজের কোলে নিয়েছিলেন, কয়েক বছর পর বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে তাকেই প্রতিপক্ষ হিসেবে পাবেন আর্জেন্টাইন মহাতারকা। ফুটবল সমর্থকরা এটিকে মজার কাকতালীয় ঘটনা বলছেন, কেউ বলছেন এটি ফুটবলের সবচেয়ে সুন্দর গল্পগুলোর একটি। তবে এটিকে কোনো অলৌকিক ঘটনা বা ভবিষ্যৎবাণী নয়, বরং সময়ের অসাধারণ এক মিল হিসেবেই দেখা উচিত। এখন অপেক্ষা শুধু একটি ম্যাচে, মেসি কি ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠবেন, নাকি এই অবিশ্বাস্য গল্প অসম্পূর্ণই থেকে যাবে? উত্তর মিলবে আজ রাতেই। আর যদি মেসি জেতেন, তাহলে বিশ্বকাপের ফাইনালে ফুটবল বিশ্ব দেখতে পারে ইতিহাসের অন্যতম আবেগঘন এক লড়াই, মেসি বনাম ইয়ামাল। নিউজ ডেস্ক, জাগো নিউজ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শিক্ষা ভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বীর মুক্তিযোদ্ধাদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। দুর্যোগে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের আবারও সুযোগ দেওয়া হবে সংসদে, জানালেন শিক্ষামন্ত্রী। 42 বার চুক্তি লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘে অভিযোগ জানালো ইরান। এবং ফাইনালের আগে আর্জেন্টিনাকে 3-এ নামিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।